ধারার ঘুম ভাঙে বিকেলের দিকে ধরফরিয়ে উঠে বিভোর ব্যাকপ্যাক কাঁধে নেয়। এরপর কোমরের সাথে ব্যাকপ্যাকের বন্ধনী যুক্ত করে বলল, 1 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, চলো উপরে উঠি। ধারা চুল ঠিক করে উঠে দাঁড়ায়, অপরাধী স্বরে বলে, সরি, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। প্লিজ, এভারেস্টে যাব। বিভোর হেসে ফেলে বলল, আচ্ছা যাবা, এখন চলো। নিচে আর নামবো না? না, রাত হয়ে যাবে তাই। তোমার রাতেও ট্রেকিং করতে হবে, তবে সেটা এখন নয়, নেক্সট বার। আজ অনেক হয়েছে, উপরে উঠে পড়ি, কাল ভোরে নেমে যাব। আচ্ছা। সন্ধ্যার অনেকক্ষণ পর ওরা চূড়ায় পৌঁছালো। দূরে আলোর রেখা দেখলো ধারা। বিভোরকে প্রশ্ন করলো। কিসের আলো? বাড়ির মতো মনে হচ্ছে। বিভোর বলল, কটেজ থেকে আলো আসছে, আদিবাসী কটেজ। ও মা, পাহাড়ে চূড়ে কটেজ। অনেকে চূড়ায় রাত কাটায়, তাই এই ব্যবস্থা। তুমি না কেওক্রাডং এসেছিলে, জানো না? চূড়ায় আসিনি, কাছাকাছি এসে ফিরে গেছি। এর কারণও ছিল, অন্যবার বলবো। আর আমরা তাহলে কটেজে উঠবো? বিভোর ব্যঙ্গ করে বলল। যে না, আপনি হানিমুনে আসেননি, এসেছেন ট্রেকিং এর জন্য, তো তাঁবুতে রাত কাটাচ্ছেন। ধারা খুশিতে বাকবাকুম হয়ে বলল, কোনো সমস্যা নেই, কখনো থাকেনি, আজ থাকবো। উত্তেজনায় দম ফেটে যাচ্ছে আমার। ধারার উল্লাসিত কণ্ঠ শুনে বিভোর হাসে বলল, চলো। কই? জায়গা ঠিক করতে হবে না তাঁবুর জন্য? ওহ, চলো। আরো কিছুটা হেঁটে একটা সমতল জায়গা চিহ্নিত করলো। এরপর তাঁবু স্থাপন করলো। সবকিছু ঠিকঠাকের পর বিভোর শার্ট প্যান্ট চেঞ্জ করে বলল, কাপড় চেঞ্জ করে নাও তুমি। তুমি বের হও। বিভোরের মাথায় যেন বাজ পড়লো এমন ভঙ্গি করে বলল। ওমা, কেন? ধারা কটকটে গলায় বলল। জামা চেঞ্জ করবো কি তোমার সামনে? বিভোর হতচকিত হয়ে বলল, আমি তোমার জামাই, জানি আমি, তবুও বের হও। বিভোর নাছরবান্ধা গলায় বলল। বের হব না, আমি ঘুমোবো। ধারার শরীর চুলকাচ্ছে অনেকক্ষণ। বাধ্য হয়ে অন্যদিকে ফিরে টি শার্ট খুলতে নেয়। তখন বিভোর বেরিয়ে যায়, সাথে ব্যাকপ্যাক নেয়। ধারা খেয়াল করেনি। কাপড় চেঞ্জ শেষে উকি দিয়ে দেখে বিভোর স্টোভে রাখছে কিছু। উৎসুক চোখ নিয়ে বেরিয়ে আসে। কি রাধো? নুডলস। পাতিল কখন ব্যাগে ঢুকালা? ঢুকিয়েছি কোনো এক ফাঁকে। পানি কতটুকু আছে, চলবে? 1 বোতল আছে, না চললে কটেজ থেকে পানি নিয়ে আসবো, সমস্যা নেই। চকলেট খেতে ইচ্ছে করছে। তোমার ব্যাগে আছে, গিয়ে দেখো। কখন নিলা? আসার পথে, তোমার সামনেই তো কিনলাম। মনে নেই। আচ্ছা, নিয়ে আসছি, তুমি খাবা? না, কয়েল নিয়ে এসো, মশা জ্বালাচ্ছে খুব। আচ্ছা। ধারা আহ্লাদি গলায় বলল। ধারা উঠে দাঁড়ায়, তাঁবুর ভেতরে ঢুকে মশার কয়েল নিয়ে ফিরে আসে। রান্না শেষে দুজনে একসাথে পেট ভরে খেলো। খাওয়া শেষে ধারা বলল, এত নুডলস কখনো খাইনি আমি, পছন্দ না নুডলস। আজ কতটা খেয়ে ফেললাম। পেট খালি থাকলে সবই ভালো লাগে। সেটা ঠিক। রাত তখন প্রায় 9টা-10টা হবে। দুজন জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে তাঁবুর চেয়ে কিছুটা দূরে। যতদূর চোখ যায় মুগ্ধ হয়ে দেখছে। কুয়াশা উড়ে বেড়াচ্ছে, পাহাড়ের শীতল বাতাস মিতালি আন্দোলিত করছে মায়াবী আকর্ষণে। বিভোর গাঢ় স্বরে বলল, যদিও অনেকবার এসেছি, তবুও ভালো লাগে। হুম। ঝর্ণা দেখে আসলাম না একটা, পাহাড় বেয়ে পড়ছে যে, ওখানে ফ্রেন্ডরা মিলে গোসল করেছিলাম। তখন এইচএসসি দিয়েছি মাত্র। তবে আমার বেশি ভালো লাগে চূড়ায় পৌঁছানোর পথটা, আঁকা বাঁকা, দেখতে ভালো লাগে। কিছুক্ষণ পিনপতন নীরবতা। দুজনের প্রকৃতিতে মিশে আছে। ধারা একসময় চাপা স্বরে বলল, শোনো, কি? ওই লোকটা অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়ে আছে। ধারার কথায় বিভোর ঘাড় ঘুরিয়ে ডানে তাকায়। হালকা আলোয় যা মনে হচ্ছে লোকটা খুব কালো, পরনে কালো জ্যাকেট, লুঙ্গি, মোটাসোটা দেখতে। তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। বিভোর ধারাকে বলল, তাঁবুতে চলো। ওরা দুজন তাঁবুতে চলে আসে। বিভোর নজর রাখে বাইরে। লোকটা এক পা এক পা করে এগুচ্ছে তাঁবুর দিকে। ওরা যেখানটায় দাঁড়িয়েছিল সেখানে এসে থেমে যায়। ধারা ভয়ার্থ কণ্ঠে বলল, কে উনি? এখানে সাধারণত ট্র্যাকারদের জিনিসপত্র চুরি হয়, না দিলে আঘাতও করে। তবে অন্য কেউ হতে পারে, ভয় পেও না, কিচ্ছু হবে না। তবুও ধারা ভয়ে গুটিয়ে যায়। বিভোর শুয়ে ধারাকে বুকে টেনে নিয়ে বলল, ঘুমাও, ভেবো না, কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর আরো দুজন আসে। তিনজনের কথার ফিসফিসানি শোনা যাচ্ছে। এরপর মনে হলো এরা তাঁবুর দিকে এগোচ্ছে। বিভোর শক্ত করে ধারাকে ধরে। ধারা ভয়ে খামচে ধরে বিভোরকে। চোখ বুজে বিভোর ফিসফিসিয়ে বলল, ছুরিটা হাতে
ধারার ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। বিভোর উঠে বসে দুহাতে দুটো ছুরি নেয়, প্রস্তুত হয় আক্রমণ করার। বিভোরের প্রত্যেকটা শিরা উপশিরা প্রস্তুত যুদ্ধের জন্য। ভয়ঙ্কর ভঙ্গি নিয়ে ছুরি শক্ত হাতে ধরেছে। যে তাঁবুর ভিতরে ঢোকার চেষ্টা করবে সেই রক্তাক্ত হয়ে ফিরবে, কিন্তু কেউ ঢুকলো না। তাঁবুর পাশে এসে পাগুলো থেমে গেছে। একজন গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে কারা আছো? বেরিয়ে এসো। বিভোরের দুহাত নরম হয়ে আসে। চাপা স্বরে ধারাকে বলল। ভয় পেও না, কিচ্ছু হবে না। ধারা তবুও ভয় পাচ্ছে। বিভোরের বাহু দুহাতে শক্ত করে ধরে। বিভোর ধারাকে নিয়ে বেরিয়ে আসে। তিনজন ছদ্মবেশী লোক রাইফেল তাক করে ওদের উপর। বিভোর বলল। ব্যাপার কি? একজন লোক বলল। আপনার নাম কি? মুহতাসিম মাহতাব বিভোর। উনি কি হয় আপনার? ওয়াইফ। আপনাদের গার্ড কোথায়? আনিনি। আমি ক্যাম্প গার্ড ছাড়া ছেড়ে দিয়েছি। আমি এই বছরের বাংলাদেশের এভারেস্ট অভিযাত্রী, সেই সুবাদে গার্ড ছাড়া ছেড়ে দেওয়া। তিনজন লোক ওদের উপর থেকে রাইফেল সরিয়ে দেয়। কালো লোকটি বলল। স্যার, ওনারা না। আরেকজন বলল। সুলেমান, ছবি দেখান দুজনের। একজন লোক ফোন বের করেন। ওনার নাম হয়তো সোলেমান। সামনের লোকটি ফোন হাতে নেন। এরপর বিভোর ধারাকে আরেকবার ফোন দেখেন। তারপর ভ্রুকুচকে ফেলেন। বিভোরকে বলেন। সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য। বিভোর মৃদু হেসে বলল। ইটস ওকে। হ্যান্ডশেক। বিভোর হেসে হাত বাড়িয়ে দিল। লোকটি বলল। এভারেস্ট জয়ী হয়ে ফিরুন, করুন এই দেশ। আমিন। তিনজন লোক অন্যদিকে হাঁটা শুরু করে বড় বড় পা ফেলে ধারা দ্রুত প্রশ্ন করলো। কি হলো কিছুই বুঝলাম না। বিভোর ধারাকে দুহাতে টেনে বুকে জড়িয়ে ধরে বলল। এনারা আর্মি, যা বুঝলাম কোনো অপরাধীকে খুঁজছে। আমি অপরাধী দুজন ছেলে মেয়ে, আচ্ছা, আর অপরাধী দুজন ছেলে মেয়ে এখানেই কোথাও পালিয়ে এসেছে। জঙ্গি হতে পারে। ধারা 2 সেকেন্ড সময় নিয়ে বড় করে নিঃশ্বাস নেয়। এরপর বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। খুব ভয় পেয়েছিলাম। বিভোর হেসে ধারার মাথায় হাত বুলিয়ে বলল। চা কফি কি খাবা? ধারা এবার অবাক হয় না। বিভোরের ব্যাগটা ভারী খুব, না জানি আরো কত কি এনেছে। ধারা মুখ তুলে বিভোরের দিকে তাকিয়ে বলল। কফি। তাঁবু ঘিরে কিছুটা দূরত্বে আগুন জ্বলছে। দুজনে মিলে কাঠ শুকনো ডাল খুঁজে আগুন ধরিয়েছে। তাঁবুর পাশেই দুজন বসে কফি পান করছে। ধারা বলল। এত অ্যাডভেঞ্চারময় রাত প্রথম কাটাচ্ছি। 4-5 দিন আগের রাতটা আমার কাছে বেশি অ্যাডভেঞ্চারময় ছিল। কথা শেষ করে বিভোর চোখ টিপল। ধারা দু হাতে মুখ ঢেকে ধমক দিয়ে উঠল। উফ, তুমি কি একটা। বিভোর আওয়াজ তুলে হেসে উঠল। এরপর বলল। সত্যি বলছি। ধারা অন্যদিকে চোখ রেখে ব্যঙ্গ করে বলল। কচু। বিভোর সিরিয়াস মুখ করে বলল। কেন অ্যাডভেঞ্চারময় তোমার কাছে বর্ণনা করি, শোনো। ধারা চোখ গরম করে তাকিয়ে পড়ল। আমি কিন্তু গরম কফি ফেলবো তোমার উপর, পুড়ে যাবে শরীর। বিভোর আরো রোমান্টিক হয়ে বলল। কত আগেই পড়ে গেছি আমি তোমার প্রেমে, আর কি পড়াবে। ধারা এবার হেসে ফেলে। বিভোর মুগ্ধ নয়নে তাকায়। ধারাকে অন্য বেলা ভালো লাগে, সুন্দরী সে। তবে যখন হাসে অদ্ভুত একটা ভালো লাগা হৃদয়ের মধ্যস্থলে আঘাত আনে। বিভোরকে তাকিয়ে থাকতে দেখে ধারাও তাকায়। চার চোখের মিলন ঘটে নিঃশব্দে। চোখেরও ভাষা আছে দুজনার। মনে হচ্ছে দুজনাই চোখ দিয়ে কথা বলছে। কি অদ্ভুত না। বিভোর কফি রেখে উঠে দাঁড়ায়। ধারার বুকে মুহূর্তে আলোড়ন তৈরি হয়। বিভোর যত এগোচ্ছে তত বেশি আলোড়িত হচ্ছে ভেতরটা। বিভোর ধারার পাশে এসে বসে। গালের যে অংশটা ছিঁড়ে গেছে সেখানে আলতো করে হাতে স্পর্শ করে। এরপর কাটা অংশে অধরের স্পর্শে ভালোবাসা মেখে দিয়ে বলল। জলে। ধারার হাতের পশম কাটা কাটা হয়ে গেছে। কণ্ঠ বসে গেছে। কোনো মতে মাথা নাড়ি না বলল। বিভোর বলল। শরীর দুর্বল ভাবটা আর আছে। ধারা মাথা এদিক ওদিক নাড়ায়, মানে নাই। বিভোর নরম কণ্ঠে বলল। যদি বলি এখনই আমরা নেমে যাব চূড়া থেকে, পারবে? সেই শক্তি আছে? ধারা অবাক চোখে তাকায় বিভোরের দিকে। বিভোরের চোখে রোমান্টিক চাহনিটা নেই। ধারা বলল। পারবো। ঘুম পাচ্ছে? না। জুতা চেঞ্জ করে জ্যাকেট আর লেদারের গ্লাভস পরে আসো। কেন? যা বলছি করো। ধারা গুমট মুখ করে তাঁবুতে ঢুকে জ্যাকেট পরতে পরতে বিড়বিড় করে। সে কখন ঘুমাতে বলছিল, ভয়ে ঘুমায়নি। ধ্যাত, ঘুমিয়ে গেলে ভালো হতো। এখন কি ট্রেনিং দিবে আল্লাহই জানে। তারপর বেরিয়ে আসে। বিভোর নিজের ব্যাকপ্যাক থেকে মোটা শক্ত লম্বা দুটো দড়ি বের করে, দেখতে অন্যরকম। এরপর ধারার হাতে ধরে নিয়ে আসে চূড়ার এক কোনায়, যে পাশটায় পাথর বেশি। বলল। এভারেস্ট অভিযাত্রী হওয়ার প্রধান প্রশিক্ষণ রক ক্লাইম্বিং। যখন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে কোর্সের জন্য যাবা, ওরা পাথরের পাহাড়ে ক্লাইম্বিং কোর্স করাবে সারাদিন। এখন আপাতত কিছুক্ষণের জন্য রক ক্লাইম্বিং চর্চা করো। দিনে করলে হতো না?
দিনে আমরা নেমে যাব, হাতে সময় কম, যেহেতু এখন ঘুম নেই চোখে, সময়টা কাজে লাগানোই বেস্ট। ধারার মেজাজ বিগড়ে যায়। ইচ্ছে হচ্ছে বিভোরকে কামড়িয়ে খেয়ে ফেলতে রাক্ষসীর মতো। রাগ গোপন রেখে বলল। আচ্ছা। বিভোর আবার দৌড়ে তাঁবুতে যায়। ধারা দেখে হেলমেটের মতো কিছু একটা বিভোরের হাতে। বিভোর সেটা ধারার মাথায় পরিয়ে দেয়। কপালের ঠিক উপরে সে হেলমেটের মতো বস্তুটিতে আলো জ্বলে উঠল। ধারা অবাক হয়ে বলল। এটা কি? অন্ধকারে ক্লাইম্বিং করবে, আলো দরকার না? আর এটির নাম ক্লাইম্বিং হেলমেট। ধারা আর কিছু বলল না। বিভোর দুটি দড়ির এক অংশ একটা মোটা তাজা গাছের সাথে বাঁধে। দড়িতে অনেক গাঁট আছে যাতে ধরতে সুবিধা হয়। বিভোর বলল। এবার দড়িটা 2 হাতে শক্ত করে ধরে নিচে নামা শুরু করো। কিছু সময়ের ব্যবধানে দড়ি বেয়ে 25 ফিট নিচে নেমে আসে ওরা। ধারাকে হালকা বেগ পেতে হয়। মাটিতে পা রেখে বিভোর বলল। এবার দড়ি বেয়ে উপরে উঠতে হবে তোমাকে। জি। ক্লাইম্বিং শুরুর আগে দাঁড়ানোর পজিশন, রকফেস পর্যবেক্ষণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত কেমন করে করতে হয় বিভোর শিখিয়ে দেয়। নামা যে কারোর জন্য মোটামুটি সোজা, তবে পাহাড় বেয়ে উপরে উঠতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কৌশল জানা থাকতে হয়। ধারা আল্লাহর নাম স্মরণ করে বিভোরের শেখানো কৌশল অবলম্বন করে উপরে ওঠার চেষ্টা করে। কিছুটা এগিয়ে পড়ে যায়। শরীর দিয়ে ঘাম নির্গত হচ্ছে। বিভোর উৎসাহিত করে। ধারা দম নিয়ে আবারও চেষ্টা করে, আবারও বিফল হয়। গরমে শরীর ফেটে যাচ্ছে তাই জ্যাকেট খুলে ফেলে। আবার চেষ্টা করে। 15 ফুট উঠে অনেকক্ষণ সময় নেই। এরপর জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলল। আমি আর পারছি না, আর একটু চেষ্টা করো। প্লিজ। তোমাকে এভারেস্ট নেওয়া হবে না। আমার সময় দাও, আমি পারবো, প্লিজ। আচ্ছা, আর একটু উঠো। ধারা আরেকটু উপরে উঠে। তখন বিভোর বলল নেমে আসতে। 8 ফুট নামার পর আচমকায় হাত থেকে দড়ি ছুটে যায়। পাথরে আঘাত পেয়ে ধারা নিচে পড়ে আর্তনাদ করে উঠল। কোমর থেকে বন্ধনী ছুটে গেছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। বিভোর চিৎকার করতে গিয়েও করেনি। রক ক্লাইম্বিং চর্চা অনেক কঠিন। সে যখন প্রথমবার করেছে কত আঘাত সয়েছে। ধারা জ্ঞান হারায়নি। বিভোর দ্রুত কাঁধে তুলে নেয়। ধারাকে ধরতে হাত বাড়িয়েছিল, কিন্তু ধারা পাথরে ধাক্কা খেয়ে অন্য পাশে পড়েছে। ধারা গোঙাচ্ছে আর বিভোরের বুক খান খান হচ্ছে। দ্রুত ক্লাইম্বিং করে উপরে উঠে আসে বিভোর। মাটিতে ধারাকে বসায়। বলল। কোথায় আঘাত পেয়েছো বলো আমাকে। ধারার পরনে হোয়াইট টি শার্ট ছিল, সেটি রক্তে রাঙা হয়ে গেছে। ধারা নিজের শরীরে এত রক্ত দেখে ঠকঠক করে কাঁপতে থাকে। পরক্ষণেই জ্ঞান হারায়। আকস্মিক ঘটনায় বিভোর হতভম্ব। বারবার ডাকতে থাকে ধারাকে, কিন্তু ধারা আর সাড়া নেই। রাত গভীর তখন। ঝিঝি পোকার নিশি পোকার ডাক শোনা যাচ্ছে চারিদিকে। বিভোরের মনে পড়ে ধারার হিমোফোবিয়া আছে, কিন্তু দিনে এতবার আহত হলো ধারা, তখন তো রক্ত ভয় পায়নি, জ্ঞান হারায়নি। এত সব ভাবার সময় নেই। বিভোর দ্বিতীয়বারের মতো কাঁধে তুলে নেয় ধারাকে। দড়ি রেখে তাঁবুতে ফিরে আসে। স্লিপিং ব্যাগে শুইয়ে দেয়। সারা শরীরে রক্ত। কোথায় আঘাতটা পেয়েছে বোঝা যাচ্ছে না। সূক্ষ্ম চোখে খুঁজতে থাকে আঘাতটা কোথায়। কয়েক সেকেন্ডে খুঁজে পায়। ডান হাতের বাহুতে জখম হয়েছে আর বাম পায়ের হাঁটুতে। বিভোর বুদ্ধিশূন্য হয়ে পড়ে। এত সাহসী শরীরও যেন কাঁপছে। ব্যাগ থেকে প্রাথমিক চিকিৎসার যাবতীয় জিনিসপত্র বের করে রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ করে দেয়। এরপর ধারার শরীর থেকে সব রক্ত মুছে ব্যাকপ্যাক থেকে আরেকটা টি শার্ট আর ট্রাউজার বের করে পরিয়ে দেয়। নিজের শার্ট শরীরে রক্ত লেগে আছে তাও পরিষ্কার করে। ধারা বেঘরে ঘুমোচ্ছে বা অজ্ঞানী। রাত তখন 3টা। আগুন নিভে গেছে। বিভোর আশপাশ থেকে আরো কিছু কাঠ সংগ্রহ করে বাইরে আগুন জ্বালায়। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ আছে নাকি। এরপর ধারার পাশে শুয়ে পড়ে। ধারার মুখের দিকে তাকায়। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। কেউ যেন সুচ দিয়ে ঘা করছে। কেন এত কষ্ট সইছে মেয়েটা? কিসের এত টান তার? এভারেস্টের প্রতি আদুরে কণ্ঠে ডাকলো। ধারা, এই ধারা। জাগেনি ধারা। বিভোর ধারাকে বুকে টেনে নিয়ে চোখ বন্ধ করে। যখন ঘুম ভাঙে টের পায় পাশে ধারা নেই। বুকটা ছ্যাদ করে উঠে। বিভোর খালি গায়ে বেরিয়ে আসে। ধারা স্টোভে রাখছে। বিভোরের প্রাণ ফিরিয়ে আসে। এগিয়ে এসে বলল। কি রাধো, এই পা হাত নিয়ে বেরিয়েছো কেন? নুডলস ছাড়া আর কিছু পেলাম না তোমার ব্যাগে, তাই নুডলসই রান্না হচ্ছে। আচ্ছা সরো, বাকিটা আমি করি। খাওয়া দাওয়া শেষে বিভোর সব গুছিয়ে নেয়। ধারা একটু দূরে মাটির উঁচু অংশে বসে আছে। সে বলল। নামবো কিভাবে এই পায়ে? বিভোর কিছু বলল না। ধারা আর প্রশ্ন করলো না। তাবু ব্যাগে ঢুকিয়ে বিভোর বলল। তোমার হিমোফোবিয়া আছে ভুলে গিয়েছি। আর গতকাল দিনে এতবার হাত পা ছিল তোমার, রক্ত আসলো, তখন তো ভয় পেতে দেখিনি। হিমোফোবিয়া আক্রান্ত যারা, ওরা তো রক্ত দেখলেই ভয় পায়। ধারা শান্ত স্বরে বলল। যতবার ছিঁড়ছে 2 ফুটের বেশি রক্ত আসেনি, তখন ভয় হয় হালকা, তবে এতটা না। বেশি রক্ত দেখতে পারি না আমি, সহ্য হয় না। শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, মাথা ঘোরায়, শরীর কাঁপে আমার। তোমার ব্যাপারটা অন্যরকম, তাহলে কম রক্তে কিছু হয় না। হুম। আদিবাসী কটেজে এসে জোর করে ধারাকে ভাত খাইয়ে দেয়, নিজেও খায়। শরীরে শক্তির প্রয়োজন যে অনেক। এরপর ধারাকে কোলে তুলে নেয়। ধারা চিৎকার করে উঠে বলল। এই কাজ করো না প্লিজ, তোমার খুব কষ্ট হবে, পারবে না। বিভোর হাঁটতে হাঁটতে বলল। আমি নিজেকে সুপারম্যান ভাবি না ধারা, কিন্তু নামতে তো হবে নাকি? তোমার ভালো চিকিৎসা দরকার।
পাথরের কোনো খাড়া অংশে আঘাত পেয়েছো বা অন্য কিছুতে বাজেভাবে জখম হয়েছে। 2 ব্যাগ আর তোমাকে নিয়ে 30 মিনিটের ওপরে হাঁটতে পারবো এই বিশ্বাস আছে। যখন কষ্ট হবে কোথাও বসে রেস্ট নেব। সারাদিনই তো পড়ে আছে, ধীরে ধীরে যাব। ধারা তবুও নাছরবান্ধা গলায় বলল। প্লিজ নামাও, ওজন আছে আমার। ধারা ছটফট করতে থাকে। বিভোর ধমকে বলল। ধারা নড়ো না, চুপচাপ থাকলে কষ্ট হবে না আমার। ধারা ব্যর্থ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মিনিট 20 মাথায় বুদ্ধি আসে। বিভোরকে বলল। আমার ট্রেনিং চলছে, আর এভারেস্টে জখম হবার সম্ভাবনা আছে, তাই না? তখন তো তুমি আমাকে কোলে করে এভারেস্ট জয় করবে না। আমাকে আহত শরীর নিয়ে এভারেস্টে চূড়ার দিকে এগুতে হবে, আর এই জন্য অভ্যস্ত হওয়া দরকার আগে থেকেই। সো নামাও এখন আমাকে জখম নিয়ে হাঁটা শেখার সুযোগ করে দাও। কথাটা একদম যুক্তিসম্মত। বিভোর ধারাকে নামিয়ে দেয়, বলল। আমাকে ধরে হাঁটো। ধারা মৃদু হাসলো। 1 ঘন্টা হাঁটার পর ধারার পা অবশ্যই আসে। কিছুক্ষণ রেস্ট নিতে বসে, তবু আর হাঁটা যাচ্ছে না। তখন আবার বিভোর কোলে তুলে নেয়। 30 মিনিট পর নামিয়ে দেয়। ধারা আরও 30 মিনিট হাঁটে, আবার বিভোর কোলে তুলে নেয়। এভাবেই দুপুর 3টায় এসে পৌঁছায় বগালিকে। ওরা বগালিকের কটেজে উঠে ফ্রেশ হয়ে দুজন খাওয়া সম্পন্ন করলো। ধারাকে খাইয়ে দেয় বিভোর। এরপর বলল। শুয়ে পড়ো, একটু ঘুমানোর চেষ্টা করো, কাল ভোরেই বের হব আমরা। ধারা শুয়ে পড়ে। বিভোর পাশে শুয়ে ধারার পেট জড়িয়ে ধরে বলল। আমারও খুব ঘুম পেয়েছে। ধারা মৃদু হেসে বলল। ঘুমাও। মিনিট 4 পর বিভোর ধারার মুখের উপর ঝুঁকে বলল। কি ভাবো? ধারা হেসে বলল। কিছু না। বিভোর ধারার কপালে চুমু দিয়ে শুয়ে পড়ে। তখন ধারা বলল। আমায় একবার শক্ত করে জড়িয়ে ধরবে? ভেজা কণ্ঠের কোমল অনুরোধ ছিল। বিভোর সচকিত হয়ে আবারও ঝুঁকে তাকায়। ধারা বলল। একটু বসতে হেল্প করো প্লিজ। বিভোর উঠে বসে ধারাকে বসায়। এরপর ধারা বলল। এবার খুব শক্ত করে জড়িয়ে ধরবে? নিঃসংকোচ আবেদন। বিভোর নিজেকে ধারার আহত পা থেকে একটু দূরত্ব রেখে জড়িয়ে ধরল। ধারা বাম হাতে বিভোরের পিঠ খামচে ধরে। বিভোর ধারার নাক টানার আওয়াজ পায়। ধারা কি কাঁদছে? তুমি কাঁদছো ধারা? বিভোরের প্রশ্ন শুনে ধারা স্পষ্ট করে কেঁদে উঠল। বিভোর দ্রুত ধারাকে বুক থেকে সরিয়ে মুখের দিকে তাকায়। কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? ব্যথা করছে খুব? ধারা কান্না আটকাতে গিয়ে আরো ফ্যাস ফ্যাস শব্দ তুলছে। বিভোর অনুভূতি শূন্য হয়ে পড়ে। ধারা নিজেকে সামলিয়ে বলল। তোমাকে হারানোর ভয় বুকে কাটা হয়ে বিঁধে আছে, সবসময় খোঁচায় আমায়, স্পেশালি যখন ভালোবাসো খুব। বিভোর ধারার দুগালে হাত রেখে বলল। এজন্য এত কান্না? ধারা মাথা নাড়ায়। বিভোর বলল। ভালোবাসায় হারানোর ভয় থাকবেই, সেই ভয় রুখতে যারা পারে তারাই আজীবন একসাথে থাকে। আমরা রুখবো, ফাইনাল, কোনো ছাড়াছাড়ি নাই। দুনিয়া এপার ওপার হয়ে গেলেও তুমি আমার, আর আমি তোমার। বিভোর হাসে ধারার কথা শুনে বলল। আগে যাহা বলিবেন, এবার ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, আমি তোমার কি? এমন প্রশ্নে বিভোর থমকায়। এরপর একটা চমৎকার ভঙ্গি নিয়ে বলল। তুমি আমার বৃষ্টি। বৃষ্টির এক এক ফোঁটা যখন আওয়াজ তুলে মাটিতে পড়ে তখন মনে আনন্দের ঢেউ ওঠে। তেমনি তুমি যখন হাঁটো, তোমার পার মাটি সংঘর্ষ হয়ে যে আওয়াজ তুলে তা আমার ভেতরে শিহরণ জাগায়। মনে হয় এই তো আমার ধারা হাঁটছে, আমারই আশেপাশে আছে। ধারা হাসে, চোখে জল, মুখে হাসি। কি সুন্দর। ধারা বলল। তুমি যখন আমাকে বৃষ্টি বলো, কেমন অদ্ভুত শিহরণ কাজ করে আমার মনে। মনে হয় এই এক ডাকেই বশ করেছো তুমি আমায়। আমি যেখানেই থাকে না কেন, তোমার এই ডাক একবার আমার কানে আসলে আমি মন্ত্রমুগ্ধ হয়ে দৌড়ে আসবো। বিভোর মৃদু হেসে বলল। রিয়েলি? এত বর্ষতা কেন এই বৃষ্টিতে? আই ডোন্ট নো, তবে তোমার মুখে বৃষ্টি নিয়ে এত কথা শুনতে শুনতে বৃষ্টি এখন আমারও ভালো লাগে। সঙ্গদোষ। জি না, সঙ্গগুণ। দুজন একসাথে হাসে। বিভোর শুয়ে আদুরে গলায় বলল। আমার বৃষ্টি, এবার আপনি আমার বুকে ঝাঁপিয়ে পড়ুন তো দেখি। ধারা হেসে বিভোরের বুকে মাথা রাখে। বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আর কোনো কথা নয়, এক্কেরে ঘুম, সন্ধ্যায় উঠে খাবে। আচ্ছা। এর পরদিন জিপে করে ওরা রুমা বাজারে আসে। এরপর বান্দরবন সদর হাসপাতালে ধারার পা দেখাতে আসে। সকাল থেকে রক্তক্ষরণ হচ্ছে, ব্যথাও করছে। রক্ত দেখে দুবার রাস্তায় অজ্ঞান হয়েছে ধারা। ডাক্তার ব্যান্ডেজ খুলে পা দেখেন। ধারার ক্ষতস্থানে সূচের মতো পাথর পেয়েছেন তিনি। সেটি সরিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে দেন। ধারা চোখ খিচে কাচ্ছে ব্যথায়। বিভোরকে দেখে শান্ত মনে হচ্ছে, তবে ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। ডাক্তারকে প্রশ্ন করলো। ঢাকা যাওয়া মনে হয় পসিবল না আজ। ডাক্তার বললেন। এখন জার্নি করা অশোচনীয়, 2টি ট্রিটমেন্ট নিক,
কিছুটা সুস্থ হয়ে তবেই যাত্রা শুরু করুন। হাঁটু হাড়ে বিষধর ব্যথা, হাঁটুর পুরোটা অংশ ব্যথায় ফ্যাকাশে কালো হয়ে আছে। দুদিন মেডিসিন নিয়ে সাবধানে থাকলে ব্যথা সেরে যাবে। হাতের বাহুতে আবার ব্যথা কম, ডাক্তার ব্যথা কমার জন্য ইঞ্জেকশন দিতে চান। তখন বিভোর আতকে উঠে বলল। প্লিজ ডক্টর, আসতে দেবেন। ডাক্তার বললেন। উনি যে ব্যথা সহ্য করছে তার কাছে এটি কিছু নয়। বিভোর দুহাতে চোখ ধরে। ধারা হেসে ফেলে। বিভোর এত বড় বড় ব্যাপারকে সামলিয়ে ফেলে আর সামান্য ইঞ্জেকশন এত ভয় পায়। বিভোর অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, এরপর হাসপাতালের আশেপাশে একটা হোটেল দুদিনের জন্য বুকিং করে। রুমে ঢুকে ধারাকে বিছানায় শুইয়ে দেয়। তখন ধারা বলল। ইঞ্জেকশন ভয় পাও? বিভোর খ্যাক করে গলা পরিষ্কার করে বলল। কই না তো। ধারা হাসে। বিভোর তাহলে সত্যি ইঞ্জেকশন ভয় পায়? ধারা বলল। বাড়ি ফিরি, তারপর আমার কথা না শুনলে ইঞ্জেকশন মারবো। বিভোর হতবিহ্বল হয়ে পড়ে। কারো কাছে শুনেছিল দুনিয়াতে যতই ভুল কাজ করো সমস্যা নাই, শুধু একটা ভুল কাজ পুরুষদের কখনো করা যাবে না। সেটা হলো বউকে দুর্বলতা জানতে দেওয়া যাবে না, নয়তো তারা এই দুর্বলতাকে হাতিয়ার হয়ে অত্যাচার করে করে কুজো করে দিবে। বিভোর ঢোক গিলে আসলে সে ইঞ্জেকশন ভয় পায়। কেটে যায় 2 দিন। এই 2 দিন ধারা স্বামী সেবা পেয়েছে প্রতিটা মুহূর্তে। কোনো বিরক্তি ক্লান্তি ছাড়া সেবা করে গেছে বিভোর। রাতে যখন ধারা ব্যথায় কেঁদে উঠে তখন বিভোরও উঠে পড়ে। ধারার পা নিজের কোলে নিয়ে আলতো করে হাত বুলিয়ে দেয়, গল্প শোনায়, যেন ধারা ব্যথার কথা ভুলে যায়। সকাল বিকেল ধরে ধরে হাঁটিয়েছে। এত সেবার কাছে ব্যথা কিছুই না। 2 দিনে পুরোপুরি শেষ। কাটাছেঁড়া অংশ শুকিয়ে এসেছে। দুজন বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। 3 দিন পর দিশারির বিয়ে। গতকাল থেকে কল করে খুব জ্বালাচ্ছে। যথাসময়ে ঢাকা পৌঁছায় ওরা। এর পরদিন দিশারি সায়নের সাথে দেখা করে। বিকেলে 4 জন বিয়ে শপিং করতে বের হয়। বিয়ের দিন চলে আসে। ধারা ফুপির বাড়িতে থাকছে 2 দিন ধরে, কারণ ভাইয়া ভাবিরা এসেছে। বিয়ের সময়টা রাতে। ধারা ব্যাগ খুলে লেহেঙ্গা বের করতে গিয়ে একটা শাড়ি দেখতে পায়, আকাশি রঙের, সাথে আকাশি রঙের গয়না, গাজরা, পায়েল, চুড়ি, একটা আকাশি রঙের চিরকুট। চিরকুট খুলে লেখা। ধারা নামের পরিটাকে আকাশি রঙে কত মানায় তা কি সে জানে? ধারা হাসলো। দিশারি তখন এসে বলল। গতকাল রাতে পাঠিয়েছিল আমার কাছে, আমি তোর লাগেজে রেখে দিয়েছি। রাত 7টার দিকে পুরো সেন্টার উল্লাসে মেতে ওঠে। বিভোর ধারার দিকে নিষ্পলক দৃষ্টিতে কতক্ষণ থেকে চেয়ে আছে। এই যে আশেপাশে এত মানুষ, সবাইকে অগ্রাহ্য করে যে কারোর চোখ ধারার উপর পড়বে। আকাশি রঙে সেজে আছে ধারা। ধারার ভাইয়েরা কাছে, তাই কাছেও যাওয়া যাচ্ছে না। এই যে কি কষ্ট। এরই মধ্যে চোখে পড়ে সৈয়দ দেলোয়ার হোসেন আর বাদল। মেজবাকে বিভোর বিড়বিড় করে। ও মাই গড, বাবা ভাইয়াকে কে ইনভাইট করলো? বিভোর দ্রুত পায়ে সায়নের পাশে আসে, চাপা স্বরে বলল। আব্বা আর ভাইয়াকে ইনভাইট করছোস? সায়ন ভারী ইনোসেন্ট ভাবে উত্তর দিল। ইনভাইট করছে। তোর বাপ মানে আমার বাপ, আর আমার বিয়েতে থাকবো না? বিভোরের রাগ। ইচ্ছে হচ্ছে সায়নকে মাটি খুঁড়ে পাতালে ঢুকিয়ে দিতে। ইচ্ছে করে গন্ডগোল টেনে এনেছে। সায়ন বুঝতেও পারল না। তার উপর ঢাকার কত কত স্মার্ট ছেলেপুলে আছে এখানে। কোনো গন্ডগোল শুরু হলে এরা শিওর ভিডিও করে ভাইরাল করে দিবে। বিভোর দ্রুত পায়ে বাপ ভাইয়ের কাছে আসে। বাদল মেজবা বিভোরকে দেখে হাত বাড়িয়ে ডাকলো, আমার ভাই। তারপর জড়িয়ে ধরে। সৈয়দ দেলোয়ারকে পা ছুঁয়ে সালাম করে বলল। আব্বা ভাইয়া প্লিজ আজ এখানে কোনো ভেজাল করো না, এটা ঢাকা, আমার পরিচিত অনেকে আছে, সম্মান যাবে। আর ভাইয়া তোমার সম্মান নাই জানি, আমার তো আছে, আমারটা রক্ষা করো প্লিজ। বাদলের চোখ কপালে, অবাক স্বরে বলে। আব্বা, ও আব্বা, আপনার ব্যাডাই কি বলে? আবল তাবল বকতেছে কেন? সৈয়দ দেলোয়ার বিভোরকে বলল। হুদাই ভেজাল করতে যাব কেন? বিভোর বলল, কারণ এখানে সাফায়েত সমিত নামে 2 জন আছে। বাদল প্রায় লাফিয়ে উঠে বলল। আমাদের পিছু এসেছে ওই হারামজাদা, দেখছেন আব্বা কত বড় বাত্তামিস। সৈয়দ দেলোয়ার গলার জোর বাড়িয়ে বললেন। আজি জুইরে আসছে, আজকে ওরে সহ ওর ব্যাটাদের সমাধি করে যাব এখানে। কত সাহস আমাদের পিছু এসেছে। বিভোর কপাল চাপড়ে, এরপর ধৈর্য নিয়ে বলল। আস্তে কথা বলেন, অনেকে তাকিয়ে আছে। আর ওনারা আপনার পিছু আসেনি আব্বা। সায়নের যার সাথে বিয়ে হচ্ছে ওই মেয়ে স্বামীত, সাফায়েতের ফুফাতো বোন। কি? সৈয়দ দেলোয়ার করুণ ভাবে বললেন। আহারে, কত ভালো বেটা সায়ন, ওর আত্মীয় এরা হচ্ছে। বিভোর, একটু দেখ যদি সায়ন ব্যাটারে বাঁচানো যায়, নয়তো এদের বিষয়ে বেচারা নীল হয়ে যাবে। বিভোর জোরপূর্বক হেসে বলল। থাক বাদ দেন আব্বা, যার কপালে যা আছে হবেই। খালি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কোনো ভেজাল করে আমার সম্মান ডুবাবেন না। বাদল গম্ভীর কণ্ঠে বলল।
আমার এত ইচ্ছা নাই ভেজালের। আমারে না ফুসাইলে হবে। ডিনার পর্ব শুরু হয়। সাফায়াত চেয়ারে বসে, এদিক ওদিক তাকে লিয়াকে খুঁজে। দুজনের যতই ঝগড়া হোক, দিন শেষে একজন আরেকজনের। বিয়েটা তো প্রেমের বিয়ে, ভালোবেসে বিয়ে করা। ভার্সিটির সেরা মেয়েটি ছিল লিয়া, আর সবচেয়ে ভালো মেয়ে। রাগী জেদি ছিল, তবে মনটা ছিল বিশাল। সাফায়াতের মনের কোণে পুরনো স্মৃতি করা নাড়ছে, ঠোঁটে মৃদু হাসি। তবে সেই হাসি সরে যায় বাদলকে দেখে। কিছুটা দূরত্বে বাদল আর তার বাপ বসে আছে। সাফায়াত খিটমিট করে তাকায়, বাদলও তাকায়। দুজনের চোখাচোখি হয়। বিভোর এগিয়ে আসে, বাদলের কাঁধে হাত রেখে বলল। তাকিও না। বাদল চোখ সরিয়ে নেয়। সাফায়াত সামিতকে চাপা স্বরে বলল। ভাইয়া দেখো, সোচ্চারের বাচ্চা এখানেও চলে এসেছে। সামিত খাওয়া শুরু করেছিল মাত্র। সাফায়াতের কথা শুনে তাকায়। সাফায়াত ইশারায় পিছনে তাকাতে বলে। সামিত ঘুরে তাকায়। বাদলা সৈয়দ দেলোয়ারকে দেখে শরীরে রক্ত টকবক করে ওঠে। সাফায়াতকে চাপা স্বরে রাগ নিয়ে বলল। আগে খা, শক্তি কর, তারপর ওদের ধরতেছি। সাফায়াত মাথা নাড়িয়ে খাওয়া শুরু করে। বাদল খাওয়ার ফাঁকে আর চোখে তাকায়। সাফায়াতও তাকায়। বাদল চোখ সরিয়ে নেয়, আবার তাকায়। তখন সাফায়াত ইশারায় বুঝায়, ধরতে পারলে একেবারে ভর্তা করে দেব। বাদল বিভোরকে বলে। দেখ আমার ইশারায় কিসব বলছে, আমারে খুঁজাচ্ছে। বিভোর ভ্রু কুচকে বলল। পাত্তা দিও না। খাওয়া শেষে সাফায়াত বাদলের দৃষ্টি লক্ষ্য করে থুতু ফেলে। বাদল জ্বলে উঠে বিভোরকে বলল। ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি ওর ঘাড় মটকে দেব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ধারার ভাইটাও এত ঝগড়াটে। বিভোর দ্রুত ফোন বের করে ধারাকে টেক্সট করে। ধারা কোথা থেকে দৌড়ে আসে সাফায়াত সামিতের কাছে। সাফি হেসে বলল। ধারা একবার আর চোখে বিভোরের দিকে তাকায়, তারপর বলল। তোমাদের সাথে থাকতে এসেছি, অপরিচিতদের মাঝে আর ভালো লাগছে না। সাফায়াত বলল। আয় বস। আর জানিস পরে কি হয়েছে? বাদিলে ওর আর ওর বাপে আমাদের পিছু ধরে এখান অব্দি চলে আসছে। ধারা সাফায়াতের পাশে বসতে বসতে বলল। দিশাপুর বরের আত্মীয় ওরা, মানে ওই যে বিভোর ওনার ফ্রেন্ড সায়ন ভাইয়া, ক্লোজ ফ্রেন্ড, তাই ইনভাইট পেয়ে এসেছে। সামিত সাফায়াত কতক্ষণ থ মেরে বসে থাকে। এরপর সামিত বলল। হইছে, এসব খচ্চরের কথা বাদ দে। বিয়ের নাচ গান ফেলে রেখে বিভোর তার বাপ ভাইকে পাহারা দেওয়ার। ধারা তার দুই ভাইকে। রাত 10:30 প্রায় মানুষ চলে যায়। এখন যারা আছে সব সায়ন দিশারির আত্মীয় স্বজন। রাত 11:30 আসে বিদায়ের পালা। সবাই সিঁড়ি ভেঙে নামছে। দিশারি সায়ন পাশাপাশি হাঁটছে। আচমকা সায়নের পা দিশারির শাড়ির সাথে পেঁচিয়ে যায়। তখনই ঘটে অঘটন। সায়ন উল্টিয়ে পড়ে বাদলের উপর, আর বাদল সাফায়াতের উপর। সাফায়াত পড়ে 2-3টা আন্টির উপর। সবাই চিৎকার করে উঠল। সাফায়াত বাদল দুজনে দ্রুত উঠে দাঁড়ায়। দুজন দুজনের শার্টের কলার খামচে ধরে। এতক্ষণের জমে থাকা রাগ ঝাড়ার এই সময় একজন আরেকজনকে ঘুষি, কামড়, চিমটি যা পারে দিতে থাকে। বিভৎস আরো কয়েকজন এগিয়ে যায়, তবু ওদের থামানো যায় না। একজন আরেকজনকে এমন ভাবে ধরে রেখেছে যে জন্ম জন্মান্তর এই বাঁধন ছুটবে না মনে হচ্ছে। দুদিকে থেকে দুজনকে অনেকে মিলে টানছে আলগা করার জন্য, কিন্তু কিছুতেই ছুটছে না। সাফায়াত বাদলের পরনের কাপড় ছিঁড়ে গেছে টানাটানিতে। সায়নের দাদা 90 বছরের বৃদ্ধ, তিনি হাতের লাঠি দিয়ে সাফায়াত আর বাদলের পিঠে আঘাত করেন। তখনই দুজন ছুটে যায়। বিভোর লজ্জায় জায়গা ত্যাগ করে বাইরে এসে বাইকের উপর বসে। কিছুক্ষণ পর বাদল আসে, ছেঁড়া শার্ট গায়ে। বিভোরের পাশে এসে দাঁড়িয়ে বলে। সরি। বিভোর বাদলের সরি অগ্রাহ্য করে বলল। আসতেছি। ফ্ল্যাটে চলে আসে ওরা। বিভোর ফ্রেশ হয়ে বিছানায় মাত্র শুয়েছে, তখন হন্তদন্ত হয়ে বাদল এসে রুমে ঢুকে। হাতে সুতি কামিজ। বিভোরকে বলে। বিভোর তুই মেয়ে আনস বাসায়, এটা কার জামা? সি তুই এমন। বিভোর সচকিত হয়। কিছু বলার আগে বাদল উল্টো ঘুরে হাঁটা শুরু করে আর বলে। আব্বা আব্বা আপনার বেড়াই ঢাকায় এসব কি করে দেখেন। বিভোর দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে কম্বলে হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে। আবার উঠে দাঁড়ায়, পাশের রুমে দৌড়ে আসলো। বাদল এরই মধ্যে বিচার দিয়ে দিয়েছে। বিভোর কড়া চোখে বাদলের দিকে তাকায়, যার অর্থ তুমি বড় ভাই না দুশ্মন। সৈয়দ দেলোয়ার রাগী স্বরে বলেন। বিভোর, তোমাকে ভালো ভেবেছিলাম। সাধারণত যখন সৈয়দ দেলোয়ার রেগে যান তখন তুমি করে সম্বোধন করে। বিভোর কাঁদো কাঁদো হয়ে বলল। আব্বা বিশ্বাস করেন, আমার চরিত্র পবিত্র খুব। আপনার ছেলে কখনো খারাপ হতে পারে? বাদল ভাইয়া হলে অন্য কথা, আমি অমন না আব্বা। বাদল হা হয়ে যায়, বলে। আমার চরিত্র ভালো না বললেই। বিভোর চোখ টিপে, যার অর্থ বিয়ের আগে কি কি কুকাম করেছো সব আমি জানি, বাবাকে কি বলবো? হ্যাঁ। বাদল ঢোক গিলে বলল। ও মনে পড়েছে, আব্বা বিভোরের অফিসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল কয়েকদিন আগে, তখন ওই বেটির অভিনয় করেছিল, তাই সব জামা কাপড় কিনেছে। আমি আরো কি ভাবছি, মাত্রই মনে পড়লো। দেন দেন জামাটা দেন, কি সুন্দর জামা, আমিও কিনবো একটা। আব্বা আপনি ঘুমান, ভাই চল আমরা ঘুমাই। সৈয়দ দেলোয়ার হতবুদ্ধি হয়ে পড়েন। কি হলো ব্যাপারটা? বাদল ড্রয়িং রুমে এসে বলে। যা বাঁচিয়ে দিলাম। এরপর ফিসফিসিয়ে বলল।
কিন্তু সত্যিটা কি গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে? আরে না ভাইয়া, আমাকে ওরকম ভাবো? জামাটা আমারই, ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান। জামাটা হাতে নিয়ে বিভোর হাসে, এরপর নবাবী চালে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাদল চেঁচিয়ে উঠল, আমি ঘুমাবো কোথায়? দরজা লাগাইছিস কেন? ফ্লোরে ঘুমাও। ফ্লোরে ঠান্ডা। কলিজার টুকরা ভাই, দরজা খোল। বিভোর কপাল কিঞ্চিত কুচকে সোফায় আধা শোয়া হয়ে বসে টিভি দেখছে। ধারা কিছুক্ষণ আগে লাগেজ নিয়ে ফ্ল্যাটে এসেছে, কাপড় চেঞ্জ করে বিভোরের সামনে এসে দাঁড়ায়। বিভোর তাকায়, বলে, আসো। ধারা সোফায় পা তুলে বিভোরের কোলে শুয়ে বলল, কি ভাবছো? বিভোর ম্লান হাসলো। ধারা আবারও প্রশ্ন করলো, কোনো কিছু নিয়ে কি চিন্তিত? বলো আমায়। বিভোর ধারার চোখের দিকে তাকায়, এরপর বলল, তোমার হিমোফোবিয়া আছে, বেমালুম ভুলেই গেছিলাম। ধারা ঠোঁট টিপে 2-1 সেকেন্ড তাকিয়ে থাকে। বিভোর আর কিছু বলছে না, তাই বলল, ভুলে গিয়েছিলে বলে চিন্তিত? বিভোর মাথা নাড়ায়। ধারাকে কোলে নিয়ে রুমে আসে, ঘনিষ্ঠ হয়ে পাশাপাশি শুয়ে বলল, একটা কথা বলবো ধারা? হুম? রিয়াক্ট করবে না, মন দিয়ে শুনবে। ধারার মুখের রং চেঞ্জ হয়ে যায়। কি এমন বলবে, তবুও বলল। আচ্ছা বলো। বিভোর ধারার এক হাতের আঙ্গুলের সাথে আঙ্গুল জড়িয়ে বলল, একবার ট্র্যাকিং করে দেখলে তো কি অবস্থা হয়েছে। কুমার পর্বত খুব ঝুঁকিপূর্ণ ট্রেকিং এর জন্য। আমরা যদি যাই গ্রুপের সাথে যাব, তখন চোখের সামনে অনেকে আহত হবে, গল গল করে রক্ত বের হবে, নিজেরাও আহত হব, আমিও গুরুতর আহত হতে পারি। আর যতজন আহত হবে, যতবার ব্লিডিং হবে, ততবার তুমি সেন্সলেস হবে। তখন কি হবে? আমি কি তোমাকে কোলে নিয়ে ট্রেকিং করতে পারবো? তাহলে লাভ কি? ট্রেকিং তো করা উচিত তোমার জন্যই এত সব, তাই না? ধারা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। আমি যাবো এভারেস্ট। বিভোর ধারার চুল কানে গুজে দিয়ে বলল, শোনো পাগলি, সবসময় এত জেদ করতে নেই। এভারেস্টে আহত হওয়ার সম্ভাবনা আছে, তখন তুমি ভয়ে সেন্সলেস হলে কি চলবে বলো? প্লিজ যাবো আমি। ধারা যুক্তি দিয়ে কথা বলো। হিমোফোবিয়া নিয়ে কেমনে পসিবল এত অ্যাডভেঞ্চারাস জার্নি? ধারা কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলল, তুমি যা চাইবে দেব, প্লিজ, তোমার যেতে হবে না। ধারার নিজের সিদ্ধান্ত অটুট রেখে নাছোড়বান্দা গলায় দৃঢ়ভাবে বলল, আমি যাবোই, তুমি না নিলে একাই যাব। বিভোরের রাগ উঠে বিছানা থেকে নেমে দরজায় জোরে লাথি দিয়ে বেরিয়ে যায়। দরজার আওয়াজে ধারা কেঁপে উঠল। বিভোর ছুরি দিয়ে পেঁয়াজ কাটছে। ধারা ধীর পায়ে হেঁটে আসে, রান্নাঘরে উকি দেয়। মনে হচ্ছে বিভোর এখনো রেগে আছে। কাচুমাচু হয়ে বিভোরের পাশে এসে দাঁড়ায়। বিভোর পাত্তা দিল না, নিজের মতো কাজ করে যাচ্ছে। ধারা বিভোরের পিঠে চিমটি দেয়। বিভোর ভ্রুক্ষেপহীন। ধারা বলল, এই যে। বিভোর শুনেও না শোনার ভান ধরল। ছুরি হাতে নিয়ে ফ্রিজের দিকে এগোয়। মুরগি বের করে আবারও চুলার সামনে আসে। ধারা পেছন থেকে জড়িয়ে ধরে। ধারাকে সরাতে গিয়ে অসাবধানতা বশত হাত থেকে ছুরিটা পায়ে পড়ে। নতুন ধারালো ছুরি ছিল, তাই সাথে সাথে পা কেটে যায়। বিভোর আহা বলে আর্তনাদ করে উঠে। ধারার উৎকণ্ঠা। কি হয়েছে? বিভোর টুলের উপর বসে। বিভোরের পায়ে রক্ত দেখে আটকে উঠে। ধারা কাঁপতে থাকে, থরথর করে, মাথা ভন ভন করছে। অজ্ঞান হওয়া যাবে না কিছুতেই। ধারা দ্রুত রুমে ঢুকে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। বিভোর বলল, দাও আমার কাছে, তুমি রুমে যাও। ধারা শুনলো না। তুলা দিয়ে রক্ত মুছতে থাকে, সাথে শরীর কাঁপছে থরথর করে। ভয়ে কাঁদছেও, কিন্তু সে ভয় পেতে চাচ্ছে না, অজ্ঞান হতে চাচ্ছে না। বিভোরের রক্ত পড়া বন্ধ করতে হবে। মনের জোর বাড়ায়, কাঁপতে কাঁপতে স্যাভলন লাগিয়ে দেয়। এরপর ব্যান্ডেজ করে। বিভোর বাধা দেয়নি। খেয়াল করে ধারা অজ্ঞান হচ্ছে না, কাঁদছে কিন্তু অজ্ঞান হচ্ছে না। কেন? ব্যান্ডেজ করে শেষে ধারা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে আচমকা লুটিয়ে পড়ে ফ্লোরে। বিভোর আহত পায়ে ধারাকে কোলে করে রুমে নিয়ে আসে। এরপর পরিচিত একজন ডাক্তারকে কল করে হিমোফোবিয়া নিরাময় সম্পর্কে জানতে। এই রোগ কি কোনো রকম ট্রিটমেন্ট করে সারানো যায়? ডাক্তার চেম্বারে আছেন। বিভোর তৈরি হয়ে বেরিয়ে যায়। চেম্বারে এসে ডাক্তারের সাথে আলোচনা শুরু করে। ডাক্তার বললেন, হিমোফোরনিয়া নিরাময় ওষুধের চাইতে দৃঢ় ইচ্ছাশক্তি, যার মনোবল বেশি কাজে দেয়। রোগীকে মনে রাখতে হবে, রক্ত কেবল মানবদেহের প্রতি প্রয়োজনীয় একটি উপাদান। এর ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আর কোনো তথ্য? আর হিমোফোরিয়া নিরাময়ে এক্রিপোজার থেরাপি বেশ ফলাফল দিয়ে থাকে। এই থেরাপিতে রোগীর বারবার রক্তের স্পর্শকে এনে সেটি সাথে অভ্যন্ত করানো হয়। এতে করে রোগীর বুঝতে পারে রক্ত নিয়ে যে ভয় সে পেয়ে আসছিল তা নিতান্তই অমূলক। এভাবে তার ভয়ও কেটে যায়।
আরও কিছু তথ্য জেনে বিভোর ফ্ল্যাটে আসে। ধারা তখনও অজ্ঞান। কিছুক্ষণ পর ধারা জেগে ওঠে। বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে। বিভোর রসিকতা করে বলল, শুনো, রক্ত কিনেছি। ধারা চোখ মুখ খিচে বলল, কিসের রক্ত? কেন? মানুষের রক্ত। তুমি আমি গোসল করব রক্ত দিয়ে, আজীবন সুন্দর থাকবো। রক্তের কথা শুনে ধারার শরীরের পশম কাটা কাটা হয়ে যায়। যা, কি বলছো? সত্যি, সায়ন এক্ষুনি নিয়ে আসবে। আমি অর্ডার করেছি অনলাইনে। বলছে অনলাইনে রক্ত অর্ডার করা যায়। চাপা মারো না। আর শায়ন ভাইয়ার না আজ হানিমুনে যাওয়ার কথা? যাবে রাতে, এখন রক্ত নিয়ে আসছে। চাপা রাখো। আজ এরা বকবক পায়ে রক্ত পড়া কমেছে? হ, কমছে, বাট চাপানো সত্যি। যদি ভয় পাও, অজ্ঞান হয়ে যাওয়া এমন মনে হয়, তবে এখন যা যা বলবো তাই করবে। ধুর, মজা নিচ্ছ? আরে শুনো। ধারাকে বুঝিয়ে দেয় শরীরের নিয়ন্ত্রণ হারানোর পথে হলে কি কি করতে হবে। কলিং বেল বেজে উঠে। বিভোর দরজা খুলে দেয়। সায়নকে প্রশ্ন করে, দেখতে রক্তের মতো না? সায়ন হেসে বলল, 100%। জি। সায়ন একটা প্যাকেট বিভোরের হাতে দিয়ে চলে যায়। বিভোর সাদা বালতিতে কাগজের দ্রব্য গুলে। দেখতে একদম রক্তের মতো, সহজে কেউ ধরতে পারবে না এটা কি। বিভোর বালতিটা নিয়ে রুমে আসে। এসেই হেসে বলল, রক্ত চলে এসেছে। ধারা কেঁপে উঠল। বিভোর ধারার সামনে বালতিটা ধরে বলল, ভয় পাবা না, এইগুলো ভয় পাওয়ার মতো কিছু না, নর্মাল ভেবে নাও। ধারা চাদর খামচে ধরে। বালতির দিকে তাকাতেই শরীর গুলিয়ে উঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। অনুরোধ করে বলে, প্লিজ এটা সামনে থেকে সরাও, আমার ভয় করছে খুব। এত রক্ত। বিভোর আরো এগিয়ে আসে। ধারা পিছিয়ে যায়। ডুকরে কেঁদে উঠে বলে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। সরাও না প্লিজ, এটা আমি নিতে পারছি না আর। বিভোর বালতিটা দূরে রেখে বলে, যা যা বলছিলাম করো, অজ্ঞান হওয়া যাবে না। ধারা নিজের হাত দুটোকে পায়ের কাছে নিয়ে আসে, মুষ্টিবদ্ধ করে, যেন কিছু একটা আঁকড়ে ধরে আছে। এভাবে 10 থেকে 15 সেকেন্ড থাকে। এরপর দম ফেলে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক চাপকে সামলে নেয়। হাতের পেশিগুলোকে শিথিল করে ফেলে। পায়ের পাতা দিয়ে ভূমির উপর চাপ প্রয়োগ করে। একই সাথে নিজের হাঁটুকে হাত দিয়ে চেপে ধরে। এরপর পায়ের পেশিকে শিথিল করে। যেভাবে আছে সেভাবে 15-20 সেকেন্ড পার করে। নিজের শরীরকে নাড়িয়ে এমন একটা ভঙ্গিমা করে যেন ধারা উঠে দাঁড়াতে চলেছে। এটা অনেকটা দরজায় কলিং বেল বাজলে হাত পা ঝাড়া দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো। পুনরায় শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে আনে। এভাবে শরীরের সবগুলো পেশির কসরত সমাপ্ত হয়। মানে ধারার সমস্ত শরীর এখন আশঙ্কা মুক্ত। বিভোর হাসে। ধারা দৌড়ে এসে জড়িয়ে ধরে। বিভোর জড়িয়ে ধরে বলল, রক্ত দেখে এইভাবে অভ্যস্ত হতে হবে, মনোবল বাড়বে, দেখবি একদিন আর রক্ত ভয় পাচ্ছ না। 2 সপ্তাহ পর কর্ণাটকের মধ্যে দ্বিতীয় পর্বত শৃঙ্গ কুমার পর্বত ট্রেকিংয়ের জন্য বের হয় দুজন। দক্ষিণ ভারতের সবচেয়ে কঠিন ট্র্যাক এটি। গত 2 সপ্তাহে ধারার হিমোফোবিয়া অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। সেই সাথে দুজন প্রতিদিন ভোরে দৌড়িয়ে শরীরের প্রস্তুতি নিয়েছে। নতুন করে ট্র্যাক টি শার্ট, ট্র্যাক প্যান্ট, ট্রেকিং জুতা কিনে নেয়। রবিবার দুপুরে কর্ণাটকে এসে পৌঁছায়। এরপর রাত 9টায় বেঙ্গালুরু থেকে একটা সংস্থার সাথে যাত্রা শুরু করে। পরদিন কুক্কা নামে একটা জায়গায় পৌঁছে সকাল 5টায়। নাস্তা করতে করতে ট্র্যাক গাইড এবং বাকি 16 জনের সাথে পরিচয় পর্ব শেষ হয়। ধারাকে নিয়েছিল 5 জন, একজন খ্রিস্টান, 3 জন হিন্দু আর ধারা। ট্র্যাক গাইডের নাম শঙ্কর রায়। তিনি বলেন, বসে কখনো বিশ্রাম না নিতে, দাঁড়িয়ে বিশ্রাম নিতে এবং পানি কম খেতে। যখন খারাপ পাহাড় বেয়ে উপরে উঠা হবে তখন ঝুঁকে না হেঁটে সিট দ্বারা সোজা করে হাঁটতে। এরপর 6:30-এ ট্র্যাক শুরু হয়। ট্র্যাকের রাস্তাটি মায়াবী গহীন অরণ্যে আচ্ছাদিত। কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। মানুষের কণ্ঠে সারা শব্দ নেই। শুকনো পাতায় জুতার ঘর্ষণে মর্মর আওয়াজ আর পাখির কিচিরমিচির আওয়াজ। চারিদিকে নীরবতা ভেঙে ধারা বলল, এভাবে চুপচাপ হাঁটতে ভালো লাগে না। নিস্তব্ধতার মাঝে ধারার আস্তে কথা বলাটা মাইকে কথা বলার মতো আওয়াজ তুলে সবার কানে যায়। খ্রিস্টান মেয়েটি পিছিয়ে আসে, ধারার পাশাপাশি দাঁড়ায়। আস্তে করে বলল, নাম কি তোমার? ধারা হেসে বলল, সিদ্রাতুল ধারা। আর তোমার? ইলেনা আনা। আমি শুধু আনা বলি? মনে হচ্ছে আমরা একই বয়সী। অবশ্যই। তুমি বাংলাদেশি? তুমি? আমিও বাংলাদেশি। আমরা তাহলে এক দেশি? এখানে চেনা পরিচিত কেউ আছে তোমার? আছে, ওই যে ব্লু টি শার্ট পরা, উনি আমার বড় ভাইয়া। তাই নাকি? 2 ভাই বোনই ট্র্যাকার দেখছি। বিভোর বলল, এত কথা কেন বলো ধারা, তেষ্টা পাবে। সরি, আর বলবো না। 37 বছর বয়সী একজন লোক ঘাড় ঘুরিয়ে হেসে বললেন। সবাই হাসলো। বিভোরও
4 কিলোমিটার হাঁটার পর ধীরে ধীরে সবাই বিশ্রামের জন্য থেমে যায়। বিভোর, ধারা, আনা এবং আনার ভাই গারেতের দম বাকি এখনো। তারা এগোতে থাকে। জঙ্গল গভীর থেকে গভীরতর হচ্ছে। রাস্তায় এক পা ফেলার জায়গা শুধু, দুপাশে ঘন ঝোপঝাড়। কিছুক্ষণ পর আনা এবং গারেত থেমে যায়। বিভোর, ধারার আংশিক দম বাকি। ওরা হাঁটতে থাকে। মাঝে 2-3 বার এক ঢোক করে পানি খায়। মিনিট 20 হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে আসে। ধারা শরীরের ভার ছেড়ে ঘাসে শুয়ে পড়ে। বিভোর বলল, যোগ আছে ধারা, উঠো। ধারা লাফিয়ে ওঠে। বিভোর হেসে খেজুর বের করে ধারাকে দেয় এবং নিজে খায়। পানি খেয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করে। পথিমধ্যে বিভোর বলল, ভাততারা মানেতে পৌঁছে দুপুরের খাবার খাবো। ওকে। খুব কষ্ট হচ্ছে? তার চেয়েও আনন্দ হচ্ছে বেশি। এত অ্যাডভেঞ্চারময় লাইফ লিড করবো ভাবিনি। খুব খুশি আমি। বিভোর হাসে। স্থির হয়ে দাঁড়ায়। ধারা পেছনে ঘুরে বলল, দাঁড়ালে কেন? বিভোর এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ নাই আশেপাশে। ধারা ভ্রু কুচকে বলল, তো এনার্জি কমে যাচ্ছে, একটু কিস্টিস হলে এনার্জি বাড়বে। আরে এটা ট্রু। ধারা হেসে হাঁটা শুরু করে। বিভোর পেছন ডাকে, আরে ধারা বিশ্বাস করো, এটা ট্রু। হাজবেন্ডের চুমুতে অনেক পাওয়ার। জাস্ট একটা নিয়ে দেখো, মনে হবে সুপারম্যান হয়ে গেছো। উড়ে উড়ে ট্রেকিং শেষ হয়ে যাবে। ধারা এবার জোরে হেসে ফেললো। বিভোর ধারার হাত ধরে আটকায়। ধারা বলল, সিরিয়াসলি? তবে কি মিথ্যে? বিভোর ধারার একদম নিকটে চলে আসে। তখনই আনার কণ্ঠ। ধারা? ধারা চমকে চোখ খুলে। বিভোর দ্রুত সরে যায়। একবার আনাকে দেখে হাঁটা শুরু করে। আনা এসে অপরাধী স্বরে বলল, সরি ধারা, ভুল সময় এন্ট্রি নিয়েছি। ধারা লজ্জায় মিয়ে যাচ্ছে, আমতা করে বলল, আরে না, তেমন কিছুই না, চলো না হাঁটি। চলো। একটা ব্যক্তিগত প্রশ্ন করি? করো। শুরুতেই বুঝেছি তোমরা দুজন কাছের, তবে হাজবেন্ড ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝছি না। ধারা হেসে বলল, হাজবেন্ড আমার। গারেত আনাকে ডাকে পানি খেতে। তখন বিভোর ধারাকে ফিসফিসিয়ে বলে, এমন কহিন অরণ্যে আমার থার্ড পার্সনের অভাব নেই। শালার কপাল। ধারা হাসে বিভোরের সামনে। চুল কয়টা টেনে দেয়। বিভোর বলল, তোমাকে সুপারম্যান করাও হলো না। ধারা চোখ গরম করে বলল, তুমি আজ ফাজিল হয়ে গেছো খুব। হাঁটবা নাকি মারবো? প্রায় 7 কিলোমিটার হাঁটা শেষ করে ওরা ভাততারা মানেতে পৌঁছায়। তখন দুপুর 1:20। বিভোর, ধারা, আনা, গাড়ের ছাড়া কেউ তখনও পৌঁছায়নি। দুপুরের খাবার হিসেবে খুব সাধারণ খাবার, সাম্বার, ভাত আর দইয়ের ঘোল খেলো ওরা। খাওয়া শেষে ট্র্যাক গাইড সহ আরো 3 জনের দেখা পায়। ট্র্যাক গাইড বলে, একদিনে যাত্রা শেষ করা সম্ভব, কিন্তু এবারের ট্রেকিংটা অন্যরকম। আমরা চূড়ায় তাঁবু টাঙিয়ে থাকবো। রাতে একটু খোশ গল্প, আমোদ প্রমোদ করার প্ল্যান আসে। আপনারা কি থাকবেন? বাকিদের আগেই জানানো হয়েছে। আপনারা তো নতুন যোগ দিলেন, তাই এখন বলতে হলো। শুরুতে বললে বেমালুম ভুলে গিয়েছি। শিওর। বিভোর হেসে বলল। ট্র্যাক গাইড বলেন, আর মনে রাখবেন, রাতে আক্রমণের শিকার হতে পারেন। প্রস্তুতি রাখবেন। আগে এমন দেওয়া হতো না। ইদানিং কিছু চক্র এখানে ঘুরে বেড়ায়, টেকারদের জিনিসপত্র ছিনিয়ে নেয়, মেয়েদের অসম্মান করে। সো বি কেয়ারফুল। বিভোর এক হাতে শক্ত করে ধারাকে ধরে। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর চোখের ইশারায় বুঝায়, চিন্তা করো না, আমি আছি। তবুও ধারার ভয় হচ্ছে। কি হবে সন্ধ্যার পর আল্লাহ জানেন। বিভোর ব্যাগটা আরেকবার দেখে নেয়, ছুরি আছে নাকি। এরপর বন দপ্তরের কার্যালয়ে নিজেদের নাম এবং জিনিসপত্র নথিভুক্ত করে দ্বিতীয় পর্যায়ে ট্র্যাকের জন্য রওনা দেয়। শুরু হয় শুকনো ঘাসের জমি, কড়া রোদ, তখন মাথার উপর শরীর ঘামছে। সবাই টুপি পরে নেয়। বিভোর ধারাকে বলল, ক্যাপ আনুনি তাই না? ধারা অপরাধীর মতো মাথা এদিক ওদিক কাত করলো। বিভোর নিজের ব্যাগ থেকে 2টো টুপি বের করে একটা ধারাকে দেয় এবং বলে, আসার আগে বারবার বলেছি সব নাও, তবুও নাওনি। দরজা বন্ধ করার আগে চোখে পড়ে ক্যাপটা সোফায়, তখনই নিয়ে আসি। মেয়েরা এত কেয়ারলেস কিভাবে হয়? ধারা গর্ব করে বলে, হাজবেন্ড এত কেয়ারিং হলে ওয়াইফকে কেয়ারলেস হতেই হয়। এটা কি তোমার বানানো রুলস? ধরে নাও। বিভোর হেসে ধারার হাত ধরে শক্ত করে প্রশ্ন করলো, খারাপ লাগছে? ধারার চোখ ছোট হয়ে গেছে, মুখে ক্লান্তির ছাপ, তবুও হেসে বলল, পানি খাবা? দাও। ক্রমশ সবার ক্লান্তি বাড়তে থাকে। যে যার মতো পথে বসে পড়েছে বিশ্রামের জন্য। বিভোর ধারা এগিয়ে আছে। সবার সামনে কুমার পর্বতের চূড়ায় পৌঁছার খুশি স্রোত শুরু হয়েছে। খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠা শুরু। চিকন মাটির রাস্তা, পাশে গভীর খাদ। ধারা যেভাবে হাঁটছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভোর বারবার বলছে, ধারা সাবধান, এত সাইড দিয়ে হেঁটো না, মাঝখান দিয়ে হাঁটো।
কিন্তু ধারা সাবধান থাকতে পারলো না, মাটি ভেঙে পড়ে যায়। বিভোর চিৎকার করে নিচে তাকায়। বিভোরের চিৎকার শুনে কিছুটা দূরত্বে থাকা আনা এবং গারে দৌড়ে আসে। ধারা দুহাতে মাটি খামচে ধরে ঝুলে আছে। বিভোরকে উকি দিতে দেখে চিৎকার করে আকুতি করে। বিভোর নিচে নামার জন্য পা বাড়ায়। এর রিস্ক নেওয়ার সাহস তার নেই। ধারা একবার ছুটে গেলে শেষ হয়ে যাবে। গারে বিভোরকে বলল, এভাবে আপনি ওনাকে বাঁচাতে পারবেন না, দড়ি আছে। বিভোর ভয়ে বুদ্ধিহীন হয়ে পড়ে। গারেতের মুখে দড়ি কথাটা শুনে হুঁশ আসে। দ্রুত দড়ি বের করে নিচে ছুড়ে দেয়, বলে, শক্ত করে দড়িটা ধরো। কিছুক্ষণের চেষ্টায় ধারাকে উপরে তোলা সম্ভব হয়। বিভোর ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধারা উপলব্ধি করে বিভোরের বুক উঠানামা করছে দ্রুত গতিতে। বিভোর ধারা দুগালে হাত রেখে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমার বুকটা এখনো শান্ত হচ্ছে না। তুমি কেন এত কেয়ারলেস? কবে ঠিক হবে? ধারা হতবাক। বিভোর কাঁদছে, গলা কাঁপছে, জল গড়িয়ে গাল অব্দি চলে এসেছে। বেশি ভয়সে নয়, বিভোর পেয়েছে। আর বিভোরের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। 19-20 হলেই ধারা চিরতরে হারিয়ে যেত জীবন থেকে। ভাবা যাচ্ছে না একদম। 3টা পর্বত পার হওয়ার পর ওরা সীসা পর্বত বা নকল পর্বত নামক একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায়। সেই দৃশ্য, সেই সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ ভাষার ভাণ্ডারে মজুদ নেই। ধারা বিভোর মুগ্ধ নয়নে চারিপাশে চোখ বুলায়। বুকে শীতল স্রোত বইছে, শরীরের পশম কাটা কাটা হয়ে আসে। বিভোর এক হাতে ধারাকে বাহু ধরে টেনে নিয়ে বলল, জীবনের পুরোটা সময় এই মুহূর্তে যদি আটকে যেত। ধারা হাসলো। সেকেন্ড কয়েক পর বলল, যদি সত্যিই সম্ভব হতো। এরই মধ্যে আনা, গারেদ সহ আরেকজন প্রাপ্তবয়স্ক লোক আসেন। 5 জনের নির্দিষ্ট একটা জায়গায় বসে শুকনো খাবার খেয়ে আবারও রওনা দেয়। লোকটি পথিমধ্যে বিভোরকে বলল, কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। আমি ফজলুল হাসান। আপনার? আমি মাহতাব বিভোর। তখন পরিচয় পর্ব হলো, কিন্তু নিমেষেই ভুলে গিয়েছি কার নাম কি ছিল, তাই আবার জিজ্ঞাসা করা। বিভোর হাসলো। আরো 1 কিলোমিটার হেঁটে সীসা পর্বত পেরিয়ে ওরা জঙ্গলে ঢুকে পড়ে। আকস্মিক সাপ দেখে আনা চিৎকার করে ওঠে। গাড়িতের আগে বিভোর দৌড়ে এসে সাপটা সরিয়ে দেয়। আনা কিছুটা কাঁপছে। সে সাপ খুব ভয় পায়। অসাবধানতায় পা পড়ে যায় সাপের লেজে। আর তখনই সাপটা তেড়ে আসে। বিভোরকে ধন্যবাদ দিয়ে এক ঢোক পানি পান করলো। জঙ্গল পেরিয়ে ওরা পথরোধ করে 80 ডিগ্রি খাড়াই দেখলো। পায়ে সবার ট্রেকিং শু ছিল বিধায় 5 জনই পাথরের খাঁজে খাঁজে পা রেখে উপরে চলে আসে। ওপরে ওঠাটা ধারার জন্য ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। খাড়া শেষে পৌঁছে যায় কুমার পর্বতের চূড়ায়। 5 জন একই সাথে চিৎকার করে উঠে খুশিতে। ধারা খুশিতে বিভোরের গলা জড়িয়ে ধরে। বিভোর বলল, ধারা হেসে মাথা নত করে। আবারও তাকায় বিভোরের চোখের দিকে। ধারা হাসলে চোখ হাসে। বিভোর চোখের দিকে তাকিয়ে বলে, হাসিটা দামি। 30 মিনিটের মধ্যে বাকি 14 জন কুমার পর্বতের চূড়ায় চলে আসে। 2 জন সামান্য আহত হয়েছে স্পোর্টস শুয়ের জন্য। তখন বাজে 4টা। সমতল জায়গা খুঁজে তাঁবুটা নিয়ে নেয় সবাই। যে যার মতো খেজুর বিস্কুট খেয়ে একসাথে গোল হয়ে বসে খালি জায়গায়। ট্র্যাক গাইড সঞ্জয় রায় বলে, রাতে বারবিকিউ পার্টি হলে বেশ হতো। ফজলুল বলল, মুরগি কই পাবো ভাইয়া? প্ল্যান আগে করা হলে নিয়ে আসতাম। সঞ্জয় রায় কপাল কুঁচকে ফেলেন। গারেদ ইতস্তত হয়ে বলল, পাখি সবাই খান, তাহলে আমার বোন আনার ব্যবস্থা করতে পারবে। সবাই কৌতূহলী চোখে তাকায়। আনা অপ্রস্তুত হয়ে পড়ে। সঞ্জয় বলল, কিভাবে ব্যবস্থা করবে? গারেত একবার আনার দিকে তাকাই, তারপর বলল, আনা পাখি শিকার করতে পারে, ও লক্ষ্যভ্রষ্ট হয় না কখনো। রাইফেল নিয়ে এসেছে সাথে, আপনারা চাইলে। সঞ্জয় রায় গমগম করে বলে ওঠেন, বাহ, বেশ তো। আনা, তুমি পাখি শিকারে লেগে যাও। আনা একবার কড়া চোখে ভাইয়ের দিকে তাকায়। এরপর ব্যাগ থেকে রাইফেল নিয়ে আসে। সবাই উৎসুক হয়ে তাকায়। সন্ধ্যার পূর্ব মুহূর্ত হওয়ায় পাখিদের আনাগোনা বেশি। ধারা ইশারা একটা পাখি দেখায় আনাকে। পাখিটা অনেক দূরে এবং গাছের চিপায়। আনা রাইফেল তাক করে কয়েক সেকেন্ড সময় নিয়ে গুলি ছুড়ে। সাথে সাথে পাখিটি আহত হয়ে নিচে পড়ে। সবাই হুররে বলে উল্লাস করে উঠল। এক এক করে 20টা পাখি শিকার করে আনা হয়। একে একে 20টা পাখি শিকার করে আনা। সবাই হতবাক একেবারে। একবারও নিশানা ব্যর্থ হয়নি। যখন যে পাখির দিকে রাইফেল তাক করেছে সেই পাখিকেই আহত হয়ে মাটিতে পড়েছে। সন্ধ্যা নেমেছে, বেশক্ষণ পার হলো। অনেকক্ষণ যাবৎ বিভোর আর আনা গল্প করছে। কথা হচ্ছে পাখি শিকার নিয়ে। এত নিখুঁত নিশানা কিভাবে সম্ভব? ধারা কাপড় চেঞ্জ করে তাঁবুতে দেখে তীক্ষ্ণ চোখে বিভোর আর আনাকে দেখছে। বিভোর কথা শেষ করে তাঁবুতে আসে। ধারা অন্যদিকে তাকায়। বিভোর পাশে বসতেই ধারা বলল, আনা খুব গুণী, তাই না? বিভোর হেসে স্বাভাবিক স্বরে বলল, খুব কিনা জানি না, তবে একটা অসাধারণ গুণ আছে। মুহূর্তে ধারার মাথায় বাজ পড়ল। কড়া কণ্ঠে বলল, তুমি ওরে কি ডাকো? বিভোর থতমত খেয়ে যায়। আনা। আর আনা ডাকবা না, বোন ডাকবা। ও তোমার ধর্মের বোন। এক্ষুনি বোন বানাবা, চলো।
ধর্মের বোন কিভাবে? ও তো খ্রিস্টান। ধারা মুখটা ভারী ইনোসেন্ট বানিয়ে বলল। ওহ তাই তো, তারপরই গম গম করে বলে উঠল। শুধু বোন পাতাবা আমার সামনে। বিভোর শুয়ে পড়ে বলল। বউ নামক প্রাণীরা এই দিক দিয়ে একরকম। ধারা আর রাগ করল না, চুপ করে বসে আছে। বিভোর উঠে বসে ধারার কাঁধে থুতনি রেখে বলল। কি হয়েছে বউটার? ধারা বিভোরের বাঁধন থেকে ছুটে বেরিয়ে আসে বাইরে। বিভোর হেসে সামনের কয়েকটা চুল টানে, এরপর বেরিয়ে আসে। 13টা তাঁবু টানানো পুরোটা জায়গা জুড়ে, তাঁবু ঘিরে আগুন জ্বালানো, বারবিকিউ পার্টির আয়োজন চলছে। রঞ্জয় নামের লোকটা ট্র্যাক গাইড সঞ্জয় রায়ের আপন ভাই, তিনি রান্নার আয়োজনে বেশি ভূমিকা রাখছেন। বিভোর ধারার পাশ ঘেঁষে দাঁড়ায়, এরপর বলল। আনা আমাকে ভাইয়া ডাকে। ভাইয়া সব মেয়েই ডাকে, প্রেমের পূর্বে প্রেমিককে। এত দূর? আচ্ছা, বোন পাতাতে যাচ্ছি। বিভোর ঘুরে দাঁড়ায় যেতে, ধারা হাতে ধরে আটকায়। বিভোর ভ্রু উঁচিয়ে বলল। মানে? যেতে হবে না। রাত তখন 9টা কি 10টা হবে। বারবিকিউ পার্টি শেষ, খাওয়া দাওয়া সম্পন্ন। নতুন করে আগুন জ্বালিয়ে সবাই আড্ডা দিতে রাউন্ড হয়ে বসেছে। শুরুতে প্রিয়া নামের হিন্দু মেয়েটি গান গায়। ধারা মুগ্ধ হয়ে বলল। সুন্দর কণ্ঠ, তাই না? বিভোর আলগা স্বরে বলল। মনে হয়। মনে হয় কি? এত সুন্দর কণ্ঠ আর প্রশংসা করছো না? এটার প্রশংসা প্রাপ্য। আচ্ছা আচ্ছা, দারুণ কণ্ঠ। ধারা গাল ফুলিয়ে বিভোরের দিকে তাকায়। বিভোর ঠোঁট টিপে হেসে ধারাকে এক হাতে জড়িয়ে ধরে। রাতের প্রথম প্রহরে সঞ্জয় রায় এবং আরো দুজন পাহারা দিবে বলে কথা হয়। বাকিরা তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। বিভোরের ঘুম পাচ্ছে না, অন্যের উপর নির্ভরশীল হতে পারে না সে। ধারা যেহেতু আছে এমন একটা জায়গায়, কিছুতেই ঘুমানো যাবে না। ধারা ঘুমে, বিভোর। সঞ্জয় রায় বেশ খানিকক্ষণ ধরে আশেপাশ থেকে পায়ের শব্দ পাচ্ছেন। বিপদ খুব নিকটে। পাহাড়ি জঙ্গলি ডাকাত খুবই সাংঘাতিক, এদের মানুষ মারতে হাত কাঁপে না। বিভোরও টের পাচ্ছে শব্দ। তাঁবু থেকে উকি দেয়। দূরের অন্ধকার জায়গায় চোখ পড়ে। কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হলো। বিভোর কে বলে চেঁচিয়ে উঠল। সাথে সাথে অন্ধকারে ঝোপঝাড়ে আওয়াজ করে ওঠে, কেউ পালিয়েছে দৌড়ে। সঞ্জয় রায় দৌড়ে আসেন। বিভোর বলে। আমাদের চারপাশে বিপদ, নজর রাখছে অনেকগুলো চোখ। সঞ্জয় বলেন। আমারও তো তাই মনে হচ্ছে। বিভোর দু হাতে দুইটা ছুরি নিয়ে বলল। ওই দিকটায় চলুন। সাবধানী পায়ে এগুতে থাকে দুজন। আকস্মিক মুখের কিছু একটা পড়ে। বিভোর আটকে উঠে যায়। শুকনো পাতা পড়েছে। আশেপাশের পায়ের শব্দের তীব্রতা বেড়ে যায়। সঞ্জয় রায় বিভোরকে নিয়ে বাকি দুজন আর কাছে এসে বলল। বিভোর দ্রুত তাঁবুতে এসে ধারাকে ডাকে। ধারা ঘুম ঘুম চোখে উঠে বসে। বিভোর বলে। ছুরি হাতে নাও, দ্রুত। ধারা ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। হারিকেনের মৃদু আলোয় বিভোরের ঠোঁট নজর কেড়ে নিচ্ছে। ধারা দুহাতে বিভোরের গলা জড়িয়ে ধরে ঘোর লাগা গলায় বলল। তোর ঠোঁট কেন এত সুন্দর? এরপর নিজের ঠোঁট উঁচিয়ে দেখার চেষ্টা করে রাজ্যের আফসোস নিয়ে বলল। আমি মেয়ে, তবুও আমার ঠোঁট কেমন জানি। ধুর। বিভোর ধারাকে ঝাঁকি দিয়ে বলল। আবল তাবল পরে বকো, এখন আসো। বিভোর ধারার হাত ধরে টানে। ধারা অন্য হাতে বিভোরের শার্টের কলার ধরে বলে। ঘুমাবো, তুমিও ঘুমাও। বিভোর ধারাকে কোলে করে বাইরে নিয়ে আসে। ধারার তন্দ্রা ভাব কেটে যায়। ঝপাত করে নেমে পড়ে। এক এক করে সবাই একজোট হয়। সবার হাতে ছুরি, আনার হাতে রাইফেল। যদিও গুলি রাবারের, তা তো আর ডাকাত দল জানে না। কিছুক্ষণ সবাই ওত পেতে থাকে ডাকাত দলের আক্রমণ রুখার জন্য। একসময় সঞ্জয় রায় বলেন। সরে গেছে ওরা, সবাই তাঁবুতে বিশ্রাম নিন। মনে হয় না আর আসবে। আমি আছি পাহারায়। বিভোর শার্ট খুলতে খুলতে ধারার প্রশ্নের জবাব দিল। ডাকাত দল মেয়েদের ধরে নিয়ে রেপ করে। ধারা ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলল। আমাকে রেপ করা সম্ভব না ওদের পক্ষে। বিভোর বলল। তাকানোরও স্পর্ধা নেই। আমি তোমার পাওয়ারের জন্য বলিনি। আমার পাওয়ারের জোরে এই কথা বলেছি। বিভোর ঘাড় ঘুরিয়ে তাকায়, বাঁকায় হেসে বলল। সিরিয়াসলি? টিটকিরি করছো? যে মেয়ে ঠান্ডায় কখনো কাঁপেনি, কমফোর্টারের মধ্যে থেকেছে, সেই মেয়ে সারা রাত কুয়াশায় ভিজেছে অনেক দিন, শীতকে হার মানিয়েছে। যে মেয়ে রক্ত দেখে ঘন্টার পর ঘন্টা হুঁশ থাকতো না, সেই মেয়ে এখন রক্ত দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে গেছে। এমন মেয়েকে জোর জবরদস্তি করার সাহস কোন মানবের আছে? হ্যাঁ। কথা শেষ করে ধারা নিজের শার্টের কলার ঝাঁকি দেয়। বিভোর ধারালো ছুরি ধরে ধারার গলায় বলে। এই মানবের আছে। ধারা হেসে বলে। তাই না? আজ্ঞে। ধারা টান হাতে বিভোরের হাত ধরে। এরপর কৌশলে বিভোরের হাতে ছুরি বিভোরের গলার রগে ধরে বলল। রাজা মশাই, আজ আপনি খালি গায়ে আপনার রানীকে বুকে নিয়ে ঘুমাবেন। দিস ইজ মাই অর্ডার, নয়তো। বিভোর শির দ্বারা সোজা রেখে ধারার কোমর এক হাতে জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। মাঝখানে বাতাস ঢোকার জায়গাটুকু নেই। এরপর বলল। তাহলে যে নিঃশ্বাসের ঘনত্ব মাপতে হবে রানীকে।
রানী এক পায়ে খাড়া। হাঁটু গেড়ে একজন আরেকজনের সাথে মিশে আছে। ধারার হাত থেকে ছুরি পড়ে যায়, বাতাসে প্রেম প্রেম গন্ধ। রাতের নিস্তব্ধতা চারিদিকে, প্রতিটা তাঁবুর মানুষ নিঃশব্দে সময় কাটাচ্ছে, কারো রাশ শোনা যাচ্ছে না। বিভোর ধারা যেন নতুন করে নতুনভাবে সম্মোহিত হচ্ছে। ধারার চুল এক আঙ্গুলে সরিয়ে দেয় কপাল থেকে, সাথে সাথে ধারার সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে পড়ে। দুজন একসাথে হেসে ফেলল। ধারা চোখ নিচে নামিয়ে বলল, স্পর্শ নতুন করে নতুন অনুভব ছড়িয়ে দেয়। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলল, আমার জীবনের প্রথম সত্য আমার সৃষ্টিকর্তা, দ্বিতীয় সত্য আমার মা বাবা, আর তৃতীয় সত্য আমি তোমাকে ভালোবাসি ধারা। ধারার বুকে উতাল পাতাল শুরু হয়। চারিদিকে পাহাড়ি দমকা হাওয়া উঠছে। হারিকেনের আলোয় নিভু নিভু ভাব ধরেছে। পাহাড়ি পোকার ডাক শোনা যাচ্ছে। ভারতের কর্ণাটক থেকে দেশে ফেরার আজ 3 দিন। ভোর দুপুরে দিশারি আসে। ধারা তখন রাত ছিল। দিশারির পরনে শাড়ি কি মিষ্টি দেখাচ্ছে। এটা সত্যি ধারার চেয়েও সুন্দরী দিশারি। রান্না শেষ হয়নি বিধায় ধারা রান্নাঘরে চলে আসে। পিছু আসে দিশারি, প্রশ্ন ছুড়ে দেয়, রান্না শিখলি কবে? ধারা মৃদু হেসে মৃদু স্বরে বলল, বিভোর শিখিয়েছে। দিশারি হাসলো, বলল, সায়ন সামান্য প্লেটটাও ধুতে পারে না জানিস? আমার উপর পুরোপুরি নির্ভরশীল। ওরে কাজ শেখাচ্ছি, গতকাল কাপড় ধোয়াইছি। ধারা বলল, আরে বেচারা ভাইটা। এদিক দিয়ে বিভোর অন্যরকম। দিশারি স্থির চোখে ধারাকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, মোটা হয়েছিস দেখছি, সৌন্দর্যও বেড়েছে। ধারা হাসলো লাজুক হাসি। রান্না শেষ করে দুজনে আড্ডায় মশগুল হয়। সায়নের নতুন চাকরির মধ্যে একদিন দেশের বাইরে হানিমুনে ছিল। গতকাল ফিরেছে দেশে। আজই সায়ন অফিসে গিয়েছে। যাওয়ার পথে দিশারিকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে যায়। দিশারির মন কেমন করছিল মা বাবার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে থেকে বিভোরের ফ্ল্যাটে চলে আসে ধারার সাথে দেখা করতে। 4টার দিকে বিভোর ফিরে দিশারিকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে দিশু যে, কেমন আছিস? হানিমুন কেমন কাটলো? দিশারি চোয়াল শক্ত করে বলল, ঝগড়া করে? ধারা বিভোর একসাথে হেসে উঠল। ফেব্রুয়ারির 15 তারিখ দার্জিলিং এর উদ্দেশ্যে বাসে উঠে ধারা। লক্ষ্য প্রশিক্ষণের জন্য দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট। ধারা রাজশাহী গিয়েছিল, থেকে এসেছে 6 দিন। সবাইকে বলেছে সে প্রশিক্ষণের জন্য দার্জিলিং যাচ্ছে। সামিত দার্জিলিং পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু সাফি বলে তার নাকি ট্যুর আছে দার্জিলিং এ, তাই সে ধারাকে নিয়ে যাবে। সামিত আর আসেনি। এদিকে সাফি ধারাকে বিভোরের ফ্ল্যাটে দিয়ে যায়। এরপর দিনই বিভোর ধারা প্রস্তুতি নিয়ে রওনা দেয়। বিভোরের পরিচিতি হয়েছে এখানে। ধারাকে সব বুঝিয়ে দিয়ে চলে আসে দেশে। 1.5 মাসের কোর্স শেষ করে দেশে ফিরে ধারা। শুকিয়ে গেছে অনেকখানি, শুকাবেই না কেন। খুবই কঠিন ছিল প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ধাপ। তবে প্রশিক্ষণের প্রত্যেকটা ধাপ শিখে নিয়েছে সে যত্ন করে। এভারেস্টে যাত্রা শুরু হওয়ার আর মাত্র 5 দিন বাকি। একদিন ঢাকায় ধারা এবং বিভোর একসাথে থাকে। এরপর দিন দুইজনই রাজশাহী চলে আসে। যথাসময়ে যাত্রা শুরু, লগ্ন চলে আসে। বেরুবার পূর্বে আচমকা সৈয়দ লাইলা বিভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। বলেন, যেমনে যাচ্ছিস তেমন করেই কিন্তু ফিরে আসবি। বিভোর বাদলের দিকে তাকায়, চোখের ইশারায় কিছু বলে, যার অর্থ দেখেছিস বলার পরিণতি। বলেছিলাম না না বলতে। সৈয়দ লাইলা কেঁদেই চলেছেন। বুকটা ভারী হয়ে আসছে বিভোরে। সৈয়দ লাইলা বারংবার একই কথা বলছেন, ফিরে আসবি কিন্তু আমার বুকটা খালি যেন না হয়। তুই আমার প্রাণ ভোমরা, সেটা ভালো করেই জানিস। বিভোর চোখ ঘুরিয়ে দেখে বাবা দেলোয়ার, ভাই বাদল, বোনের মতো ভাবি সামিয়া, 3 জনের মুখ ফ্যাকাশে, চোখের কার্নিশে জল চিকচিক করছে। বিভোরের চোখ দুটো জ্বলছে। হুট করে আচমকা মনে পড়ল সত্যিই তো সে মৃত্যুপুরীতে যাচ্ছে, যেখানে অসাবধানে এক পা ফেলানো মানে মৃত্যু। বিভোর দ্রুত নিজেকে সামলিয়ে নেয়। মনের জোর ছাড়া এই স্বপ্ন পূরণ হওয়ার নয়। দুহাতে মাকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়, বলল, তুমি না অসুস্থ আম্মা? এমন করে কাঁদো না, জল মুছো, এভাবে বিদায় দিও না। সৈয়দ লাইলা চোখের জল মুছেন। বিভোরের মাথায় হাত রেখে চোখ বুজে আয়াতুল কুরসি পড়েন। এরপর ফু দেন। সৈয়দ দেলোয়ার বলেন, বেটা সাবধানে থাকবি। বিভোর হেসে বলল, আচ্ছা আব্বা, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করবেন, চিন্তা করবেন না এত, আম্মাকে সামলাবেন। আর ভাইয়া আপুকে দেখে রাখবি। এই সময়টাতে আপুর তোকে খুব প্রয়োজন। বকাবকি করবি না আপু, খেয়াল রেখো নিজের। সামিয়া মৃদু হেসে বলল, তুমিও নিজের খেয়াল রেখো ভাই। সামিয়া মৃদু হেসে বলল। সে কাজেজুর সহ তার পুরো পরিবার থম মেরে বসে আছে ড্রয়িং রুমে। কেউই বিদায় দিতে পারছে না ধারাকে। ধারার ফোনে বিভোর বারবার কল দিচ্ছে। ধারা কল কেটে সবার উদ্দেশ্যে বলল, আমাকে বের হতে হবে। সাফায়েত ধারাকে জড়িয়ে ধরে। সে কাঁদছে। আগে জানতো না এভারেস্টে কি কি বিপদ আছে, কদিন আগেই জানলো। এরপর থেকেই বুকটা কাঁপে। একটা মাত্র বোন, কিছু হয়ে গেলে না করতেও পারল না। সব যে প্রস্তুত। এত কড়া প্রশিক্ষণ নিল শুধুমাত্র এভারেস্ট জয়ের আশায়। গতকাল রাত থেকে চোখে ঘুম নেই তার। সাফায়েত অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, পরি নিজের খেয়াল রাখবি।
প্রতিটি পদক্ষেপ সাবধানে নিবি। তোর কোনো গুরু না আছে বললি, ওনার সাথে সাথে থাকবি, যা বলে শুনবি, মন শক্ত রাখবি, ভয় পাবি না কিছুতেই। আর আর ফিরে আসবি আবার বিয়ে ঠিক করবো আর তুই পালাবি, বুঝেছিস? ধারা ছলছল চোখে হেসে ফেলে। পরিবারের সবাইকে অনেক কথায় আশা ভরসা দিয়ে বেরিয়ে পড়ে একটা নির্দিষ্ট স্থানে বিভোরের সাথে এক হয়। এরপর দুজন ঢাকার উদ্দেশ্যে পা ফেলে সামনে। ঢাকা এয়ারপোর্টে এসে দুজনে চমকে ওঠে। খবরের কাগজ ও টেলিভিশনের নানা চ্যানেলের ফটোগ্রাফার ও সাংবাদিকদের ভিড়। এছাড়া চেনা অচেনা অনেক মানুষ শুভেচ্ছা জানাতে এসেছে। সাথে আছে আরও দুজন এভারেস্ট অভিযাত্রী, প্রভাস সরকার ও ফজলুল সরোয়ার। প্লেনে থাকাকালীন বিভোর ধারার এক হাত মুঠোয় নিয়ে চুমু খেলো। এরপর নরম কণ্ঠে বলল, আমার একটা ইচ্ছে বলি। ধারা বিভোরের দিকে তাকায় স্থির দৃষ্টিতে। বিভোর বলল, আমাদের বাড়ির পাশে খোলা জায়গাটায় একটা টিন ছাদের ঘর বানাবো। ঘরে থাকবে একটা চৌকি। যখন বর্ষা আসবে, পুরোটা বর্ষা তুমি আমি ওই ঘরে থাকবো। টিন ছাদে বৃষ্টি পড়বে ঝমঝম। জগৎ সংসার তখন একাকার হয়ে যাবে বৃষ্টি পড়ার তীব্র শব্দে। সেই শব্দে কম্বলের নিচে একজন আরেকজনকে জাপটে ধরে চোখ বুজে শুনবো। সময়টা উপভোগ করবো ভীষণ ভাবে। ধারা বিস্ময়ে কিংকর্তব্য মুগ্ধ নয়নে বিভোরের দিকে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।